পুলিশের সাবেক আইজি শহীদুল হক উত্তরা থেকে গ্রেফতার। ঢাকা থেকে গ্রেফতার হন আরেক সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন। দুজনকেই নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। শেষ হলো অস্ত্র জমা দেওয়ার সময়সীমা। সাঁড়াশি অভিযান চালাবে যৌথ বাহিনী। ছাড় পাবে না মাদকের গডফাদাররাও, জানালেন উপদেষ্টা। আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। সাবেক এমপি দুর্জয়, এনামুল এবং নাসিমের ছেলের বিরুদ্ধে ঘুষ, বাণিজ্য ও অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। আরও অনুসন্ধান করবে কমিশন। ব্যবসায়ী নেতা ও সম্পাদক পরিষদের সাথে প্রধান উপদেষ্টার আলাদা বৈঠক। শিল্প কারখানার নিরাপত্তা ও গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার আহ্বান। বিভিন্ন ইস্যুর উপরে আমরা বললাম যে এগুলাকে যদি তাড়াতাড়ি স্টেবিলাইজ করা যায়, আমাদের এক্সপোর্ট ঠিক মতো হবে, আমাদের ব্যবসা বাড়বে, রিমিটেন্স বাড়বে। এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না। মানহানি সহ 5 মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নির্মোহ তদন্ত হলে নিহতের সংখ্যা বাড়তে পারে বিডিআর হত্যাকাণ্ডে, বললেন মেজর হাফিজ। দর্শক, আমন্ত্রণ যৌনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, এবার জানাচ্ছি বিস্তারিত। পুলিশের সাবেক 2 আইজিপি AKM শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দুজনকেই নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। রাতে শহীদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে। আব্দুল্লাহ আল মামুনকেও ঢাকা থেকে গ্রেফতার করা হয়। 5 আগস্টের পর থেকে সেনার হেফাজতে ছিলেন তিনি। শহীদুল হক 2014 সালের 31 ডিসেম্বর আইজিপি হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালন করেন 2018 সালের 31 জানুয়ারি পর্যন্ত। আর আব্দুল্লাহ আল মামুন 30 সেপ্টেম্বর 2022 সালে আইজিপি হিসেবে দায়িত্ব নেন। আইজিপি হিসেবে যোগদানের পূর্বে তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী আশিক মাহমুদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। আশিক, সাবেক 2 আইজিপিকে তো ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, আমাদের কাছে যে তথ্য রয়েছে এই ব্যাপারে আর নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত আমরা একটু জানাতে চাই দর্শকদের, এবং একই সাথে জানাবেন কি কি অভিযোগ আনা হচ্ছে তাদের বিরুদ্ধে। রাজা, কিছুক্ষণ আগে সাদা একটি হায়েস গাড়িতে করে সাবেক আইজিপি শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই 2 সাবেক পুলিশ কর্মকর্তাকেই গ্রেপ্তার করে এই ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং ডিবি কার্যালয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এমনটা আমরা জেনেছি। কিছুক্ষণ আগে ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দুজনকেই গ্রেপ্তার দেখিয়ে ডিবি হেফাজতে আনা হয়েছে এবং আগামীকাল তাদেরকে আইন অনুযায়ী তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে এবং তাদেরকে রিমান্ড আবেদন করা হবে, এমনটি আমরা জেনেছি। একটি বিষয় একটু জানাতে চাই, তাদের বিরুদ্ধে 5 আগস্ট এই শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন গণহত্যা, বিভিন্ন হত্যাকাণ্ড বা পুলিশের গুলিতে নির্বিচারে মানুষ হত্যার যে ঘটনা জুলাই এবং আগস্টে ঘটেছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নিপীড়ন চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে, সেই ঘটনায় এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক আইজিপি এবং শহীদুল হক, তাদের বিরুদ্ধে ঢাকা এবং ঢাকার বাইরেও বেশ কয়েকটি মামলা রয়েছে এবং হত্যা মামলা রয়েছে। বিশেষ করে সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হবে। তবে এখন পর্যন্ত ঠিক কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বা কোন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে, সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি এবং ধারণা করা হচ্ছে যে ঢাকার যে কোনো একটি হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং একটি বিষয় একটু জানাতে চাই, তাদেরকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে তাদেরকে শহীদুল হককে উত্তরা থেকে এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তো কিছুক্ষণ আগেই আমরা জেনেছি তাদেরকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং ডিবি কার্যালয়ে তারা দুজন রয়েছেন। তাদেরকে হয়তো আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে এবং যদি রিমান্ডে আবেদন করা হয় বা রিমান্ড মঞ্জুর হয় তাদেরকে আবারও ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে হত্যা মামলায়। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আশিক আমাদের সাথে যুক্ত হবার জন্য।
এদিকে ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে অসুস্থ অবস্থায় নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। তার মাধ্যমে জানাবো আপনাদেরকে সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। শান্ত, হাজী সেলিমকে সোমবার গ্রেফতার করার পর তো সেদিনই 5 দিনের রিমান্ড দিয়েছিল আদালত। তার এই যে হঠাৎ অসুস্থতা, সেটি আসলে কি বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। রেজা, আমরা এখানে খবর পেয়েছি যে 11:15টার সময় রাতে তাকে ডিবি কার্যালয়ের একটি গাড়িতে করে ডিবি কার্যালয়ের যারা সদস্যরা রয়েছেন, ডিবি অ্যাপ্রন পরা যে সদস্যরা রয়েছেন, তারা কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসেছেন এবং আমরা এখানে বেশ কিছুক্ষণ তাকে নিয়ে জরুরি বিভাগের যেই প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আমরা থাকতে দেখেছি এবং পরবর্তীতে যে এক্স রে রুম আছে সেই এক্স রে রুমে প্রবেশ করতেও আমরা দেখেছি এবং যতটুকু আসলে আমরা জানতে পেরেছি যে ডিবি কার্যালয়ে তার যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবেই ডিবি সদস্যরা তারা কিন্তু পুলিশের পক্ষ থেকে এখানে তার চিকিৎসার জন্য এখানে দ্রুততম সময় এখানে নিয়ে এসেছেন এবং পরবর্তীতে সার্বিক এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু চিকিৎসকদের কাছ থেকে আমরা পাইনি, অথবা ডিবি কার্যালয়ের যারা সদস্যরা এখানে রয়েছেন তারাও এখন পর্যন্ত সাংবাদিকদের সাথে কথা বলেনি। আমরা হয়তো তাদের সাথে কথা বলতে পারলে যৌক্তিকভাবে জানাতে পারবো। এবং সর্বশেষ যেটুকু বলা যায় যে আসলে সোমবার তার যে আবেদন করা হয়েছে রিমান্ডের 5 দিনের, সেই 5 দিনের দ্বিতীয় দিন পার হতেই তিনি অসুস্থতা বোধ করছেন এবং পরবর্তীতে তাকে কিন্তু চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। খুব সম্ভবত তাকে নতুন ভবনের, ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের 107 নম্বর কক্ষে তাকে রাখা হতে পারে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। বিস্তারিত জানতে পারলে আপনাদেরকে জানাতে পারবো। রেজা, নিশ্চয়ই আমরা অপেক্ষায় রইলাম। ধন্যবাদ শান্ত আমাদের সাথে যুক্ত হবার জন্য। মাঝরাতে শেষ হয়েছে অবৈধ অস্ত্র জমাদানের সময়সীমা। এরপর থেকেই অভিযানে নামার কথা রয়েছে যৌথ বাহিনীর। রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদের আমিন কলোনিতে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আলামিন শিকদার। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। আলামিন, অভিযানে কি মিলল সেটি একটু জানাতে চাই। একই সাথে কাউকে কি গ্রেফতার করা হয়েছে কিনা এই অভিযানে, সেটিও জানাবেন আমাদের। অভিযানের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা দেখেছিলাম যে রাত 10টা থেকেই সেনাবাহিনী এবং বিজিবি, বাংলাদেশ পুলিশ তারা একসাথে বায়েজিদের বিভিন্ন পয়েন্টে তারা চেকপোস্ট পরিচালনা করে এবং ঠিক রাত 11টার দিকে বায়েজিদের আমিন কলোনি নামে একটি এলাকা রয়েছে। সেই আমিন কলোনির সেই বস্তির মধ্যে বেশ কিছু তথ্য ছিল যে কয়েকটি ঘরে ইয়াবা বিক্রি হয় এবং সেই তথ্যের ভিত্তিতে প্রথমে আলেয়া এবং ভুট্টু তার ঘরে যাওয়া হয় এবং সেখানে গিয়ে তার ঘরের বিভিন্ন জায়গা তল্লাশি করা হয়, খুঁজে দেখার চেষ্টা করা হয় কোথাও ইয়াবা আছে কিনা। পরে সেখান থেকে না পেয়ে আর তার পাশেই ঠিক সামনেই প্রায় 50 গজ যাওয়ার পরেই আরেকটি ঘর রয়েছে, সেটা হচ্ছে আলামিনের ঘর এবং আলামিনও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার ঘরে যাওয়ার ক্ষেত্রে যে বিষয়টি দেখা গেছে যে তার ঘরে প্রবেশ পর্যন্ত 4টি সিসি ক্যামেরা ছিল এবং সেখানে গিয়ে কিন্তু তাকে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা ছিল, তারা বলছেন যে তিনি আগে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলেন, এখন ব্যবসার সাথে জড়িত নেই এবং তার ঘরেও তল্লাশি করা হয়, কোথাও কোনো ইয়াবা পাওয়া যায়নি। তবে সেখান থেকে বের হয়ে তার ঘরের ঠিক সামনে যেখানে টয়লেট থাকে বা ওয়াশরুমের কথা আমরা বলি, তার পেছনে একটি পরিত্যক্ত ঘর রয়েছে। সেই ঘরের মধ্যে সেনাবাহিনীর সদস্যরা ঢোকে এবং সেটি অনেক সরু একটি এলাকা। সেই জায়গাটিতে গিয়ে কিন্তু প্রথমে সেই ঘরের মধ্যে কিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়, কুড়াল, চাপাতি, ছুরি, এই ধরনের জিনিসগুলো তারা পায় এবং পাশাপাশি জাল টাকা, ইয়াবা খাওয়ার যে সরঞ্জাম, ফয়েল পেপার, যে ম্যাচ লাইট বা যেটা বলা হয়, এই জিনিসগুলো কিন্তু সেই জায়গাগুলোতে পাওয়া যায়। পাশাপাশি চোরাই মোবাইল এবং বেশ কিছু সিম কার্ড পাওয়া যায়। তবে সেখানে যেহেতু এই ঘরের যে মালিক বা যে ইয়াবা ব্যবসার সাথে জড়িত আলামিন, তাকে পাওয়া যায়নি, তার কারণে সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এখন পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে কিন্তু এই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আলামিন শিকদার আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, দেশব্যাপী চলমান এই যে যৌথ অভিযান রয়েছে সেটির খবরাখবর পুরো দেশ থেকে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে সেই সংবাদ জানাচ্ছেন। এবার যেতে চাই সিলেটে, সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী নাবিল হোসেন। তার মাধ্যমে জানাবো সিলেটের সবশেষ তথ্যগুলো। নাবিল, সিলেটে লুট হওয়া অস্ত্রের মধ্যে কতটি জমা পড়েছে সেই খবর তো জানাবেনি, একই সাথে জানতে চাই যৌথ বাহিনী কি তাদের অভিযানে শুরু করেছে কিনা এবং সেটি শুরু করলে তাদের সেই তথ্যগুলো জানাবেন আমাদের।
রেজা, আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে যদি শুরু করি, তাহলে এখন পর্যন্ত আমাদের কাছে যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান আমাদের সিলেটে এখন মহানগর এলাকায় বিশেষ করে চোখে পড়েনি। বিশেষ করে আমরা নগরীর যেসব প্রধান সড়ক বা এলাকাগুলো রয়েছে সেখানে আমরা আসলে আজকে 12টার পর থেকে আমরা ঘুরে বেরিয়েছি। এখন পর্যন্ত সেখানে পুলিশ, বিজিবি বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অভিযান বা সাধারণত যে টহল, সেটিও আমাদের চোখে পড়েনি। তবে আমরা যেটি দেখেছি যে সিলেটের সেনাবাহিনীর যে দুটি ক্যাম্প রয়েছে যেখানে তারা আসলে এই সিলেট সেনাবাহিনী মোতায়েনের পর থেকে তারা অবস্থান করছেন, সেখান থেকেও কোনো ধরনের গাড়ি আমরা বের হতে দেখিনি। আর অস্ত্র লুটের যে বিষয়টি, সেটি হচ্ছে সিলেট মহানগর এলাকায় 5 তারিখে আসলে বিভিন্ন থানায় যে লুট হয়েছিল সেখানে 101টি অস্ত্র আসলে লুট হয়েছিল। সেখান থেকে আসলে আজকে রাত পর্যন্ত 80টি অস্ত্র পুলিশ উদ্ধার করতে পেরেছে, অর্থাৎ এখনও 21টি অস্ত্র যেটি উদ্ধার করা সম্ভব হয়নি। এবং পাশাপাশি আজ পর্যন্ত যে লাইসেন্সের যে সময়সীমা ছিল, অর্থাৎ গত 15 বছরও যারা বিভিন্ন সময় আসলে লাইসেন্স নিয়েছিলেন অস্ত্রের জন্য, সেই লাইসেন্সধারী অস্ত্রের সংখ্যা ছিল 246টি। আজ পর্যন্ত আসলে 56টি অস্ত্র জমা পড়েছে, অর্থাৎ বড় অংশই আসলে এখন পর্যন্ত থানাগুলোতে জমা পড়েনি। ফলে সিলেটের যারা কর্মকর্তারা রয়েছেন প্রশাসনের, পুলিশের, তারা বলছেন যে সেই সব অস্ত্র কোথায় আছে সেই লক্ষ্যেই তারা মূলত অভিযান পরিচালনা করবেন। তবে পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম যে আজকে আসলে সেরকম কোনো অভিযান হবে সেই রকম তথ্য তারা আমাদের কাছে এখন পর্যন্ত সেভাবে দেননি। অর্থাৎ তবে তারা বলছেন যে অস্ত্রগুলো এখন পর্যন্ত আসলে থানায় জমা হয়নি, তারা আহ্বান করছেন সেগুলো যাতে দ্রুত থানায় জমা দেওয়া হয়। আর যদি আসলে তারা সেই সব অস্ত্র কোথায় আছে সেজন্যই তারা এই যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান পরিচালনা করবেন এবং অস্ত্রগুলোকে তারা উদ্ধার করবেন, সেই কথাই বলছেন। নিশ্চয়ই সেরকম কিছু ঘটলে আপনার কাছ থেকে পরবর্তীতে আমরা নিশ্চয়ই জেনে নিতে পারবো। ধন্যবাদ নাবিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার যেতে চাই রংপুরে। সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, রংপুরে কি অভিযান নেমেছে যৌথ বাহিনী সেটি একটু জানাবেন। একই সাথে লুট হওয়া অস্ত্রের মধ্যে কতটি জমা পড়লো সেই তথ্যও নিশ্চয়ই আপনার কাছে রয়েছে। রেজা, আপনাকে যদি একটু তথ্য দেই যে রংপুরে তো অস্ত্র লুট হওয়ার কোনো তথ্য ছিল না থানাগুলো থেকে। তবে যে বিষয়টি হচ্ছে এরকম যে রংপুরের যে ভারপ্রাপ্ত যে ডিসি জনাব শাহনাজ পারভিন, তার দেওয়া তথ্যানুযায়ী রংপুরে স্থগিত যেগুলো হয়েছে, অর্থাৎ গেল যে 2009 সালের যে 6 জানুয়ারি থেকে 5ই আগস্ট পর্যন্ত যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে যে স্থগিত করা হয়েছিল লাইসেন্সগুলো, এর মধ্যে 76টি লাইসেন্স রংপুরে ছিল, এর মধ্যে 58টি জমা হয়েছে সেটি নিশ্চিত করেছেন রাত 12টা অবধি জনাব শাহনাজ পারভিন, যিনি রংপুরের ভারপ্রাপ্ত ডিসি। এবং আমি এরই সাথে কথা বলেছি রংপুরে যিনি পুলিশ সুপার আছেন জনাব মোহাম্মদ শরীফউদ্দিন, তিনি যেটি জানিয়েছেন যে 12টার পর থেকে যে অবৈধ যে অস্ত্র আছে সেই অস্ত্র উদ্ধারের অভিযানে তাদের যে টিম করে তারা মাঠে নেমেছেন। তবে কোথায় কিভাবে করছেন আমরা কথা বলেছিলাম তার সাথে যে আমরা তাদের সঙ্গী হতে পারি কিনা, তিনি বলছিলেন যে যথাসময়ে সেটি জানানো হবে। আমার সাথে কথা হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের যিনি ক্রাইমের দায়িত্বে আছেন ডিসি জনাব শিবলি, তিনিও একই কথা বলেছেন যে তারা সরকারি নির্দেশনা অনুযায়ী সেই কাজটি করছেন। এবং আমার সাথে কথা হয়েছে এখানকার যিনি সেনাবাহিনী যিনি দায়িত্বে আছেন, তিনিও একই কথা বলছেন যে আমরা কাজ শুরু করেছি এবং তার আপডেট তারা আমাদেরকে পরবর্তীতে জানাতে চেয়েছেন। তবে একটা তথ্য আপনাকে জানাতে চাই যে এই যে অভিযানটি শুরু হওয়ার কথা আগে জানাজানি হয়েছে, সে কারণে কিন্তু আমরা আজ দেখেছি যে নগরীর বিভিন্ন স্থানে এবং বিভিন্ন জায়গাগুলোতে যখন এর আগে অর্থাৎ আগের রাতেও কিন্তু অনেক জায়গায় আমরা লোকজনকে ভিড়ভাট্টা করতে দেখেছি। আজ কিন্তু আমরা নগরী সহ বিভিন্ন উপজেলার যে জায়গাগুলো আছে সেগুলোতে আমরা দেখেছি সেরকম কিন্তু ভিড়ভাট্টা নেই, অর্থাৎ এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এবং যারা অপরাধী, বিশেষ করে এই রংপুরের যারা সুধীজন, তারা বলছেন যে বিশেষ করে 4 আগস্ট, 19 জুলাই, 16 জুলাই কিন্তু রংপুরে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র দেখা গেছে, যে যেখান থেকে সরাসরি গুলি করেছেন যে সাবেক সরকারের যারা নেতাকর্মী ছিলেন তাদের লোকজনও কিন্তু গুলি করেছেন রংপুরে। সেই অস্ত্রগুলো কিন্তু উদ্ধারের দাবি সুশীল সমাজের পক্ষ থেকে করা হয়েছে, ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে করা হয়েছে। রেজা, বিস্তারিত জানছিলাম আপনার মাধ্যমে সরকার মাঝহারুল মান্নান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আবারও ফিরতে চাই ঢাকায়। স্বর্ণ, হীরা চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের গুলশানের অফিসে অভিযান চালাচ্ছে র্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম, তার মাধ্যমে জানাবো আপনাদেরকে বিস্তারিত। তানভীর, অভিযান তো বেশ কিছুক্ষণ ধরেই চলছে, কি দেখছেন সেখানে, কি কার্যক্রম হচ্ছে মূলত, এবং র্যাব এই অভিযানের বিষয়ে কোনো তথ্য আপনাদের সাথে শেয়ার করেছে কিনা?
প্রথমে যেটা বলতে চাই যে এই যে ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল, তাকে গ্রেফতার করেছে র্যাব 1 এবং র্যাব 1 জানাচ্ছে যে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। এবং এরপর আমরা দেখেছি যে এখানে যে অভিযান চলছে সে অভিযান কিন্তু এই 15-10টার সময় যে শুরু হয়েছে সেটি এখনও চলমান। এই মুহূর্তে আসলে নিচ থেকে বা এই ভবনের বাইরে থেকে দেখে আসলে কোনো কিছু আগাম ধারণা নেওয়ার কোনো উপায় নেই, কারণ এখানে একটু আগে আমরা দেখেছিলাম যে পিছনে আসলে আলো ছিল এবং তখন ভিতরে লাইটগুলো জ্বালানো ছিল। সেখানে যে ফ্রন্ট ডেস্কটি রয়েছে সেখানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্মচারীরা যেরকম ছিল ঠিক তেমনি ছিল র্যাব সদস্যরাও। তবে এরপর আমরা দেখেছি যে ভিতরে আলো নিভিয়ে দেওয়া হয়েছে, তবে এরপর উপরের দিকে এই ভবনের উপরের অংশে কিন্তু যান র্যাব সদস্যরা এবং তারা কিন্তু এখনও সেখানে আছেন এবং সেখানে কিন্তু তারা দেখছেন এই যে বেশ কিছু যে অভিযোগগুলো এসেছে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে, সে অভিযোগের আসলে সত্যতা কতটুকু এবং সেই অভিযোগগুলোকে খতিয়ে দেখার জন্যই কিন্তু র্যাব এখনও কাজ করে যাচ্ছে। র্যাব এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়নি, গণমাধ্যমের সাথে তাদের যারা মুখপাত্র রয়েছেন তাদেরকেও কথা বলেনি। তবে আমরা অপেক্ষা করছি সে সময়টির জন্য, তখন হয়তো তারা জানাবেন যে তারা কিভাবে কোন জায়গা থেকে তারা দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করেছেন। তবে এখনও কিন্তু আমরা দেখেছি যে এই যে পুরো ভবনটি জুড়েই কিন্তু র্যাবের গাড়িগুলো রয়েছে। ভবনের ভিতরে যেরকম র্যাব সদস্যরা রয়েছে ঠিক তেমনি ভবনের বাইরেও কিন্তু র্যাব সদস্যরা রয়েছেন এবং এখনও পর্যন্ত ভিতরের যারা গিয়েছিলেন তারা কিন্তু এখনও বের হননি। বের হলে পরবর্তীতে আমরা সর্বশেষ যে আপডেটেড যে তথ্যটি সেটি জানাতে পারবো। রেজা, নিশ্চয়ই আপনার মাধ্যমে সবশেষ তথ্যগুলো পাওয়ার অপেক্ষায় রইলাম। তানভীর মৌসুম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যৌথ বাহিনীর যেই অভিযান রয়েছে সেটির বিস্তারিত জানাচ্ছিলেন। এর আগে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রাত 12টার পর থেকে সারা দেশে একযোগে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু করার ঘোষণা দেন। মহানগর এলাকায় পুলিশ কমিশনার এবং জেলা পর্যায়ে পুলিশ সুপারগণ এই যৌথ অভিযানে নেতৃত্ব দেবেন বলেও তিনি জানিয়েছেন। মাদকের গডফাদারদের ধরতেও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাইয়ে সরকার পতন আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের উপর গুলি চালায়। এ সময় হতাহতের ঘটনাও ঘটে। 5 আগস্ট সরকার পতনের পর বিভিন্ন থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাট হয়। সেই অস্ত্র জমা দিতে আলটিমেটাম দেয় সরকার। সেই সাথে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত দেওয়া অস্ত্র ও গুলির লাইসেন্স বাতিল করে গত 25 আগস্ট নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই দুই ধরনের অস্ত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার মধ্যরাতে। মঙ্গলবার দিবাগত রাত 12টা 1 মিনিট থেকে মহানগর এলাকায় পুলিশ কমিশনার আর জেলা পর্যায়ে পুলিশ সুপারের নেতৃত্বে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসারের সাথে গোয়েন্দা সংস্থার সদস্যরাও অভিযানে থাকবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এবং এই ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নিব। তারপরে আপনারা সবাই জানেন যে আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাচ্ছি যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। কারো কাছে অনুমোদনহীন অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হবে। এ সংক্রান্ত আইনের ভিত্তিতে তাৎক্ষণিক মামলাও দেওয়া হবে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হবে এই অভিযান। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাদকের গডফাদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। উপদেষ্টা আরও জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে ব্যবস্থা নেওয়া হবে। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। কারো নামে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকায় বিলাসবহুল ফ্ল্যাট, কারো নামে স্কুলের দপ্তরি নিয়োগে ঘুষ গ্রহণ, কেউ বা আবার অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে লোপাট করেছেন কোটি কোটি টাকা। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে এমনই তথ্য বেরিয়ে এসেছে সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, এনামুল হক ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের ছোট ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে। দুর্নীতিকারী এই সকল ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের গোয়েন্দা ইউনিট এসবের বিষয়ের প্রাথমিক সত্যতাও পেয়েছে।
নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আরিচা নৌ টার্মিনালের নিকটবর্তী বিআইডব্লিউটি এর জমি দখলের অভিযোগ রয়েছে। দুর্জয় তার আত্মীয় স্বজনের নামে সিন্ডিকেট করে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করেই হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। মানিকগঞ্জের ঘিওরে 12 বিঘা জমি, শহরে একতলা বাড়ি ছাড়াও বিভিন্ন ব্যাংক ও ব্যবসায় বিনিয়োগ রয়েছে। প্রাথমিকভাবে 3 কোটি 16 লক্ষ টাকার সম্পদের পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য উঠে এসেছে গোয়েন্দা অনুসন্ধানে। ক্রিকেটার জনাব AM নাইমুর রহমান দুর্জয়, তার বিরুদ্ধে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের মাধ্যমে আরিচা নৌ টার্মিনালের নিকটবর্তী বিআইডব্লিউটি এর জমি সহ বিভিন্ন জায়গায় জমি এবং নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মেও আমাদের কাছে একটি অভিযোগ পাওয়া গেছে। তবে অবৈধ সম্পদের এই হিসেবে এগিয়ে আছেন রাজশাহী 4-এর সাবেক সংসদ সদস্য এনামুল হক। নির্বাচনী এলাকার প্রতিটি বিদ্যালয়ে দপ্তরি নিয়োগেই উনি নিতেন 4 থেকে 5 লক্ষ টাকা। রাজশাহী, ঢাকা ও গাজীপুরে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে সাবেক এই সংসদ সদস্যের 23 কোটি টাকারও বেশি সম্পদের তথ্য উঠে এসেছে। এই হিসেব ছাড়াও অন্তত 1.5 থেকে 200 কোটি টাকার সম্পদ এনামুল হকের রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই অভিযোগটির প্রাথমিক সত্যতা নিরূপণের জন্য আমাদের দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট রয়েছে, সেখানে এটাই তথ্যানুসন্ধান করা হয়। এতে প্রাথমিকভাবে কিছু সত্যতা পাওয়া গেছে। দুর্নীতির এই তালিকায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুর। তার বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে 175 কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জামাইকায় রিয়েল এস্টেট বিজনেস আফতাফ স্কাইভিউ কন্ডোমিনিয়াম টাওয়ারে 12টি অ্যাপার্টমেন্ট ও 4টি পার্কিং স্পেস থাকারও অভিযোগ রয়েছে। অর্থ আত্মসাতের বিষয়ে অভিযোগ পাওয়া যায়। এছাড়া দেশে বিদেশেও বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে ব্যাপারেও তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। গোয়েন্দা ইউনিটের তথ্যে প্রাথমিক সত্যতা পাওয়ার পর এ সকল ব্যক্তিদের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত জানানো হয়েছে দুদকের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সাথে বৈঠকে কথা বলেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই জানিয়েছেন তা ঠিক করবে জনগণ। এদিকে পৃথক বৈঠকে শিল্প কারখানায় উৎপাদন ঠিক রাখতে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। সকাল 10:30টায় ব্যবসায়ীদের 6 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা যান। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান তারা বর্তমান সরকারকে সমর্থন করে। বলেন বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে তারা প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগের কথা তুলে ধরেছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্ট্রাইক করছে, এইসব বিভিন্ন ইস্যুর উপরে আমরা বললাম যে এগুলাকে যদি তাড়াতাড়ি স্টেবিলাইজ করা যায় আমাদের কি বলে রেল ঠিক মতো চলবে, আমাদের এক্সপোর্ট ঠিক মতো হবে, আমাদের ব্যবসা বাড়বে, রিমিটেন্স বাড়বে। পরে বিভিন্ন সংবাদপত্রের 20 জন সম্পাদকের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে প্রধান উপদেষ্টা সম্পাদকদের সাথে আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে। সংবিধান, নির্বাচন, স্থানীয় সরকার সহ বেশ কিছু খাতে সংস্কারের প্রস্তাব দেন সম্পাদক পরিষদ। গণমাধ্যম কর্মীদের নামে যেন যত্রতত্র মামলা না হয় এবং বিগত সরকারের সময় সাংবাদিক নিপীড়নের যেসব কালাকানুন আইন আছে সেগুলো বাদ দিয়ে সংস্কারের সুপারিশ করেছেন সম্পাদকরা। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ডেইলি স্টার সম্পাদক। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না। এই সরকার কতদিন থাকতে পারে সে বিষয়েও আলোচনা হয় বৈঠকে। এই সরকারের এজেন্ডা কি সেই অনুপাতে সময়
অনেক রাজনৈতিক দল বলেছেন আপনার যতদিন লাগে, তারপরে কোনো রাজনৈতিক দল বলেছেন যৌক্তিক সময়, তো এগুলো তো একটু অস্পষ্ট। তো ওনার ইচ্ছা যে আমরা ইভেন খবরের কাগজের মাধ্যমেও টেলিভিশনের মাধ্যমেও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে ওনাকে একটা ধারণা দিই যে জাতি কি চায়। পরে প্রধান উপদেষ্টার পক্ষে প্রেস ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার যে সুযোগ পেয়েছে তা কাজে লাগাতে হবে। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এডিটরদের কাছ থেকে যে যৌক্তিক সময়টা কি, আপনারাই বলেন। তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি, এটা কি 1 বছর না 6 মাস না 2 বছর না 3 বছর। একজন যেমন একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 ইয়ার্স। প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার দেশে একটি শক্তিশালী গণমাধ্যম দেখতে চায় যারা স্বাধীনভাবে কাজ করবে। কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে গ্রেফতার 57 বাংলাদেশিকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদের সাজা মওকুফ করেছেন। এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গেল 19 জুলাই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয় 57 প্রবাসী বাংলাদেশির। এর মধ্যে 3 জনকে দেয়া হয় যাবজ্জীবন, বাকি 53 জনকে 10 বছর এবং 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর দাবি ওঠে এসব প্রবাসীকে মুক্তি দেয়ার। এবার আটক প্রবাসীদের শাস্তি মওকুফের নির্দেশ দিলেন আমিরাত সরকার। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই নির্দেশ দেন বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। মঙ্গলবার ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 57 জন যে বাংলাদেশি ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে যে প্রোটেস্ট করেছিল, যাদেরকে পরবর্তীতে ইউএই ফেডারেল কোর্ট কনভিক্ট করে তাদেরকে পার্ডন করে দিয়েছেন। আমাদের দূতাবাসের সেই 22 জুলাই থেকে এই প্রসেসটার মধ্যে ছিলাম। আল্লাহর কাছে শুকর করা দরকার যে এবং এদেশের সরকারকে আপনারা যদি বলেনও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে এদেশের রাষ্ট্রপ্রধান এটা নর্মালি সাধারণভাবে এই ধরনের ঘটনা ঘটে না। এটি আমাদের প্রধান যিনি উপদেষ্টা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টার এদের সাথে যোগাযোগের মাধ্যমেই এগুলো হয়েছে। ঠিক আছে। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপে আরব আমিরাতের প্রেসিডেন্ট 57 বাংলাদেশি সাজা মওকুফ করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা ইউএইর আমিরকে, ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তাদেরকে যেন এই পুরো যেই কনভিকশন হয়েছে বা যে সেন্টেন্স হয়েছে সেটা যেন কমিউট করে দেওয়া হয়, তো অ্যাকিউট করে দেওয়া হয়। তো উনি ওনার কথাটা রেখেছেন। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইউএইর অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ শামসী 57 বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। 57 বাংলাদেশিকে ক্ষমা করার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমিরাতের রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে ডক্টর ইউনূস সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সঙ্গে একাত্মতা প্রকাশকারী 57 বাংলাদেশিকে ক্ষমা করার সিদ্ধান্তের জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের স্থায়ী বন্ধনকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স এবং প্রকৌশলী সহ আরও বেশি দক্ষ জনশক্তি নিতে চায় উপসাগরীয় দেশ কুয়েত। এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক
আলাদওয়ানি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এমনটাই জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত। বৈঠকে অর্থনৈতিক প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিনি ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়ায় সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এই ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে বৃহত্তর সহযোগিতা কামনা করেন। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে কিনা সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো সূচি চূড়ান্ত করা হয়নি, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে আর্থিক না হলেও নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হবে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি নিশ্চিত করেন আগামী 22 সেপ্টেম্বর 5 দিনের সফরে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়েছেন আগামী সেপ্টেম্বরে ডোনাল্ড লুর নেতৃত্বে প্রতিনিধি দল আসবে বাংলাদেশে। বৈঠক হবে প্রধান উপদেষ্টার সাথে। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি। এখন পর্যন্ত নতুন করে 8,000 রোহিঙ্গা প্রবেশ করেছে জানিয়ে ঘোষণা দেন নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ। আমিরাতে সাজাপ্রাপ্ত 57 প্রবাসী সে দেশেই থাকতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন উপদেষ্টা। কার্টেসি দেখানো হয়েছে ডক্টর ইউনূসের প্রতি। উনি রিকোয়েস্ট করেছেন ইউএইর প্রেসিডেন্টকে, এবং ইউএইর প্রেসিডেন্ট উনি অবশ্য একটি কথা বলেছিলেন যে আপনারা যাদেরকে পাঠাবেন আমাদের এখানে তাদেরকে আমাদের আইন সম্বন্ধে একটু ওকে ভালো করে একটু ট্রেন করে পাঠাবেন। যতটুকু জানতে পেরেছি যে তারা সম্পূর্ণ ক্ষমা পেয়েছে, কাজে তারা ওখানে কাজ করতে পারবে। এটা আমরা কনফার্ম করতে পারবো হয়তো একটু পরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানচিত্রে ঠিকানা যেখানেই হোক না কেন পরিচয় সবাই বাংলাদেশি। দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি মতবিনিময়ে এ কথা বলেছেন তিনি। বলেন বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে কতিপয় বিপথগামীর হঠকারিতায় তা নষ্ট হতে দেয়া হবে না। বলেন দেশের মানুষের প্রত্যাশায় ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে যারা ধর্মের বিভক্তি করে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। বিএনপি দেশের মানুষকে একটা নতুন ও পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে চায় বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। মানহানি সহ 5 মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে 2টো মামলায় 15 আগস্ট জন্মদিন পালন ও মুক্তিযোদ্ধাদের কটূক্তির অভিযোগ করা হয়। বাকি 3টি রয়েছে মানহানির। সিএমএম আদালতের বিচারক খালাসের আদেশ দিয়েছেন। এদিকে নাইকো দুর্নীতির মামলায় শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর করা হয়েছে। মঙ্গলবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ভুয়া জন্মদিন পালন সহ মানহানির 5 মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। পরে তিনি নিজেই গণমাধ্যমকে রায়ের তথ্য তুলে ধরেন। বলেন 4 বছর আগে মামলার বাদী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মৃত্যুবরণ করেছে। ভুয়া এসব মামলা থেকে খালাস পেয়েছেন খালেদা জিয়া। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাকডেটে সরকার দিয়ে দিতেন। সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো, মামলা চলমান ছিল। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত। আমরা আজকে আদালতে বলেছিলাম যেহেতু মামলাটি সাক্ষ্য আসে নাই, রাষ্ট্রপক্ষ 3 তারিখ যেহেতু সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট 8-9 তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। গত 6 আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তার বিরুদ্ধে করা আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া একাধিক মামলায় খালাস পেয়েছেন তিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের যোগসাজশে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে দাবি করে এ ঘটনার পূর্ণ তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি জানিয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিকতা ভেঙে দিতে এবং দেশকে একটি ব্যর্থ ও নতজানু রাষ্ট্রে পরিণত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটে দেশের ইতিহাসে নারকীয় এক হত্যাকাণ্ড, যেখানে বাহিনীটিতে কর্মরত ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত শেষে সুষ্ঠু বিচারের দাবি জানায় দলটি। দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেওয়ার জন্যে এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর, নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। অভিযোগ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগ ও পাশের দেশের যোগ সাজশে এই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। যে ক্রুশিয়াল টাইমে অপারেশন করলে প্রাণসমূহ রক্ষা করা যেত, এইভাবেই তিনি এই উদ্দেশ্যমূলকভাবে এটিকে নষ্ট করেন। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা প্রথম দিকে কিছুটা আতঙ্কিত ছিল সেনা অভিযানের ভয়ে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে যমুনাতে ডাকেন, ডেকে শেরাটন থেকে খাবার দিয়ে আপ্যায়ন করেন এবং সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং পৃথিবীর ইতিহাসে যেটি নাই। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানিয়ে সেই সময় তার নেতৃত্ব করা সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদন জাতির সামনে প্রকাশের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট হিসেবে দেবাশিস পালকে নিয়োগ দেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে উপাচার্যের বাসভবনের সামনে প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ হলের সাধারণ শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেছেন দেবাশিস পালের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এবং নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত। নতুন প্রভোস্ট হিসেবে তাকে নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর বাসভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। এ সময় শিক্ষার্থীদের সকল দাবি নিয়ে আলোচনায় প্রস্তাব দেন তিনি। জানান, আলোচনার ভিত্তিতেই হলের প্রভোস্ট নিয়োগ সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত হবে। বৈঠক হওয়ার আগ পর্যন্ত জগন্নাথ হলের প্রভোস্ট নিয়োগের বিষয়টি স্থগিত রাখা হবে বলেও জানিয়েছেন উপাচার্য। আমরা এটার প্রতিবাদে আমরা ভিসি স্যারের সাথে দেখা করতে এসেছি। যখন আমরা এরকম একজন দলীয় চাটুকারের নাম দেখতে পাই, খুব স্বাভাবিকভাবেই সাধারণ শিক্ষার্থীরা ব্যাপারটিকে ভালোভাবে নিতে পারে না। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি দিয়ে ওই ডিক্লারেশনটা দিতে চাই, এই জন্য তোমাদের কাছ থেকে মতামত চাচ্ছি। ওই যে কাগজ, এর মধ্যে এটা হয়েছে অনেকগুলি ব্যাপারে সব ঠিক আছে, একটা দুটা ব্যাপারে যদি কোনো আপত্তি থাকে, তোমার ক্ষেত্রে আপত্তি আছে, লেটস টক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা। বুধবার থেকে রুটিন অনুযায়ী সকল চিকিৎসা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ডাক্তার আব্দুল আহাদ। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কথা জানিয়েছেন তিনি। জানিয়েছেন, চিকিৎসক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল সিনিয়র স্বাস্থ্য সচিবের সাথে বৈঠকে 4টি দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রথম দুটির দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলাকারীদের কয়েকজনকে গ্রেফতার এবং ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতেও পর্যায়ক্রমে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। আমরা তো কাজে ফিরে আছি, আমরা আজকে সকাল থেকে কাজে আছি, আগামীকাল থেকে পুরো দমে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের ডাক্তারদের যৌক্তিক যে কোনো আন্দোলনে আপনাদেরকে পাশে পাবো। 5 আগস্টের পর ওষুধ শিল্পে চলা শ্রমিক অসন্তোষে ছোট বড় মিলিয়ে 19 কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। সন্ধ্যায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিদিনই দাবি দাওয়া নিয়ে একাধিক গ্রুপ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে রাখছে। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন ব্যবস্থা, যা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে দাবি তাদের। এভাবে চলতে থাকলে ওষুধ সরবরাহ ব্যবস্থায় ঘাটতি তৈরি হবে বলে শঙ্কা করেছেন তারা।